আসসালামু আলাইকুম ক্লাস 9 এর বাচ্চারা। আমি খুবই দুঃখিত 15 মিনিট পরে ক্লাসটা শুরু করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ভাইয়ার সকাল থেকে আজকে হেডেক প্রবলেম হচ্ছে। তো তোমরা কথা থেকেই বুঝতে পারছো। আমি অলরেডি একটা নাপা এক্সটেন্ড খেয়ে আসছি, কফি খেয়ে আসছি, বাট স্টিল স্লাইট হেডেক এখনো আছে। তাই 15 মিনিট পরে একটু রেস্ট নিয়ে ক্লাসটা শুরু করলাম। এখনো জাস্ট কি বলবো? এনিওয়েজ এই হেডেক নিয়ে চলতে হবে, ঠিক আছে? এক্সকিউজ দেওয়া যাবে না। তাই ক্লাসটা সম্পূর্ণ করেই ইনশাআল্লাহ আমি বাসায় ফিরতে চাই। বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যেহেতু ভাই একটু আস্তে, আস্তে কথা বলবো, ঠিক আছে? 100% ফিট না। তাই ভাইয়ার সাথে কোঅপারেট করতে হবে, ঠিক আছে? ভাইয়ার সাথে কোঅপারেট করতে হবে। আ সো ভাইয়া সুস্থ হয়ে যান। ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট এই কোঅপারেশনটা হচ্ছে তোমরা খুব ধীরে সুস্থে ধৈর্য ধরে, ঠিক আছে? একদম লক্ষ্মী ছেলেমেয়ের মতো, আমার ব্রেভ ফিয়ারলেস ফাইটার্স এর মতো, অনেস্ট ফিয়ারলেস ফাইটার্স এর মতো ভাইয়ার কথাগুলা শুনবা। ঠিক আছে? কমেন্ট করায় টাইম ওয়েস্ট করবা না। ভাইয়া আস্তে ধীরে কথা বলে যাবো, তোমাদের বুঝিয়ে যাবো। তোমরা সেইগুলা বোঝার চেষ্টা করবা এবং নোট করার চেষ্টা করবা। ঠিক আছে? ক্লিয়ার? সাউন্ড শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার? ওকে। এগুলো হচ্ছে ডাক্তার কিভাবে অসুস্থ হয়। দেখো, পৃথিবীতে সবার আগে আমরা আমাদের যেই প্রফেশনেই থাকি না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা মানুষ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এট দ্য সেম টাইম মানুষের অনেক, অনেক সীমাবদ্ধতা আছে। বুঝছো? অনেক সময় এমন হয় যে আমরা মানব জাতি হিসেবে অনেক কিছু করে নিজেকে এমন একটা ভাবা শুরু করি যে আচ্ছা আমি মনে হয় এই সেই, আমি এই সেই হাবিজাবি। বাট তখন এই আ অনেক রিয়েলিটি চেক পয়েন্ট আমাদের সামনে চলে আসে যে অ্যাকচুয়ালি আমাদের সীমাবদ্ধতা কতটুকু। আমরা ততটুকুই পারি যতটুকু আমাদের দেওয়া হয় উপর থেকে। ঠিক আছে? ওকে। তাহলে তোমরা যদি এখন কমেন্ট অফ করো তখন আমি পড়ানো শুরু করব। লক্ষ্মী ছেলেমেয়ের মতো কমেন্ট অফ করে দাও সবাই। ঠিক আছে? আমি কি শুরু করব? তোমরা কি ভাইয়াকে কোঅপারেট করবে ক্লাস করানোর জন্য, একটা ভালো কনটেন্ট পাওয়ার জন্য, ভালো কনসেপ্ট নেওয়ার জন্য? ওকে। তাহলে আমি কমেন্ট অফ করে দিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে এক কাজ করো। খাতা কলম নিয়ে বসে নোট করার চেষ্টা করো। ঠিক আছে? ভাইয়ার কথা বলার সুযোগ দাও, ভাইয়ার কথা শোনো। ঠিক আছে? হোপফুলি দেখবা ক্লাসের সবকিছুই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে? একটা কনফিউশন এ থাকবে না। তো চলো আমরা শুরু করি। আমরা বরাবরের মতো একটু রিক্যাপ করব যে আমরা কি, কি পড়েছিলাম গত ক্লাসে, হ্যাঁ? কুইক রিক্যাপ। কি, কি পড়েছিলাম? আমরা এখন পর্যন্ত এই জীবনী শক্তি ক্লাসের কি, কি পড়েছি বলতো? আমরা ১ম ক্লাসে পড়েছিলাম জীবনী শক্তি কি? আমি এক লাইন করে বলে যাচ্ছি। জীবনী শক্তি হচ্ছে জীবন ধারণের জন্য নানান ক্রিয়া-বিক্রিয়া, নানান প্রক্রিয়া আমাদের সম্পন্ন করতে হয়। সেটা হোক প্রাণী, হোক উদ্ভিদ। এই প্রক্রিয়াগুলা সম্পন্ন করার জন্য যে শক্তি দরকার, সেটা হচ্ছে জীবনী শক্তি। আর এই জীবনের শক্তি কিভাবে উৎপন্ন হচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে, অর্থাৎ জীবনের শক্তির সামগ্রিক আলোচনা, ঠিক আছে? ডিসকাশন, এটা যে শাখায় করা হয় সেটা হচ্ছে জীবনী শক্তিবিদ্যা বা বায়ো এনার্জেটিক্স। জীবনী শক্তিবিদ্যা বা বায়ো এনার্জেটিক্স। ঠিক আছে? তারপর আমরা পড়েছিলাম এটিপি। যে আমরা জীবনী শক্তি বলছি, শক্তি একটা রূপ থাকা উচিত। যেমন আমরা বলি কোনো কিছু ক্রয় করি, বিক্রয় করি, এগুলা কি? টাকার রূপে ক্রয় করি, বিক্রয় করি। ঠিক একইভাবে শক্তি খরচ করা, শক্তি তৈরি করা একটা নির্দিষ্ট রূপে আমাদের বডিতে হয় বা উদ্ভিদের, জীবের বডিতে হয়। সেই রূপটা কি? সেটা হচ্ছে এটিপি। আমরা এটিপির গঠন পড়েছিলাম, তাই না? এটিপি কি দিয়ে তৈরি? এটিপি হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার, অর্থাৎ অ্যাডেনিন দিয়ে তৈরি। তারপর এখানে থেকে একটা শর্করা থাকে, রাইবোজ শর্করা। তারপর এটিপিতে ৩ টা ফসফেট থাকে। এইজন্য এর নাম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে? এর গঠন সম্পর্কে আলোচনা করেছি। তারপরের ক্লাসগুলোতে আমরা সালোক সংশ্লেষণ পড়েছি। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কি ভাইয়া? সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটি জৈব রাসায়নিক জারণ-বিজারণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড
সূর্যের আলো, তার নিজের বডিতে থাকা ক্লোরোপ্লাস্টে থাকা ক্লোরোফিল, মাটি থেকে মূল দিয়ে শোষণ করা পানি ইত্যাদিকে ব্যবহার করে শর্করা জাতীয় খাবার তৈরি করে, সাথে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন তৈরি করে, পানি তৈরি করে। ওই অক্সিজেনটাই আমি তুমি প্রশ্বাসে গ্রহণ করি, রাইট? তারপর আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষণের 2টা পর্যায় আছে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। ঠিক আছে, আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। আমরা এও পড়েছিলাম আলোক নির্ভর পর্যায়ে কি হয়। আলোক নির্ভর পর্যায়ে আলোকে ব্যবহার করা হয়, আলোকে ব্যবহার করে পানিকে ভাঙা হয়, ফটোলাইসিস অফ ওয়াটার হয়, ফটোলাইসিস অফ ওয়াটার হয়, পানিকে ভাঙা হয়, পানিকে ভেঙে তৈরি করা হয় H+ অক্সিজেন এবং ইলেকট্রন, এবং এগুলাকে ব্যবহার করে ফটোফসফোরাইলেশন করা হয়। কি ফসফোরাইলেশন? ফটোফসফোরাইলেশন। আমরা এটাও পড়েছিলাম। ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে লাইট বা আলোর সাহায্যে কোনো কিছুতে ফসফেট যুক্ত করা এবং যুক্ত করে এটিপি তৈরি করা। সো ফটোফসফোরাইলেশন এটিপি তৈরি হয়, সাথে NADPH বা অনেকে আমরা এটাকে NADPH2 বলি, এটা তৈরি হয়। তারপর আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে অনেক ধরনের প্রক্রিয়া হতে পারে। এটা হতে পারে C3 চক্র, যখন যে পর্যায়ে যে চক্রে প্রথম স্থায়ী বস্তু হিসেবে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এটা হতে পারে C4 চক্র, যেখানে প্রথম স্থায়ী বস্তু হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড তৈরি হয়। তোমরা আমার সাথে সাথে বলো, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স, দেখবা পুরো চ্যাপ্টারটা একবার রিক্যাপ হয়ে যাবে। ঠিক আছে? এটা হতে পারে ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, যেটা স্বাভাবিকভাবে কোথায় হয়? মরুভূমিতে যে উদ্ভিদগুলো থাকে, মরুজ উদ্ভিদে হয়। আর C4 কোথায় হয় বলতো? এই যে গম, ঠিক আছে, তারপর ভুট্টা, ইক্ষু ইত্যাদিতে। আর ম্যাক্সিমাম হচ্ছে তোমার আম, জাম, কাঁঠাল C3 চক্রের মাধ্যমে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়টা সম্পন্ন করে। এই পর্যায়ে কি হয়? এই পর্যায়ে হচ্ছে ATP, NADPH2 এগুলাকে ব্যবহার করে, যেগুলো হচ্ছে আত্তীকরণ শক্তি। এগুলাকে কি বলা হয়? আত্তীকরণ শক্তি। কারণ এগুলোকে আত্মস্থ করে ভেতরে নিয়ে সে প্রক্রিয়াজাতকরণ করে এবং তৈরি করে কি? তৈরি করে শর্করা বা গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে? তারপর আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষণের প্রভাবক, তাই না? সালোক সংশ্লেষণের প্রভাবক আমরা পড়েছিলাম। প্রভাবকগুলা আমরা বলেছিলাম কিছু প্রভাবক থাকবে অন্তস্থ, কিছু প্রভাবক থাকবে তোমার বহিস্থ। অর্থাৎ কিছু জিনিস গাছের নিজের থাকবে, ধরো এটা গাছের নিজস্ব জিনিস, আর কিছু জিনিস গাছের বাহিরে থাকবে, কিছু জিনিস গাছের বাহিরে থাকবে। ঠিক আছে? এটা ধরো একটা গাছ, কিছু প্রভাবক গাছের নিজস্ব জিনিস, যেমন হচ্ছে তোমার গাছের ভেতরে পানির পরিমাণ, ঠিক আছে, গাছের ভেতরে লবণের পরিমাণ, গাছের ভেতর এনজাইমের পরিমাণ, ঠিক আছে, গাছের টিস্যু, গাছের বয়স এটসেট্রা। আর কিছু জিনিস থাকে গাছের বাহিরে, যেমন ধরো তাপমাত্রা বা টেম্পারেচার, ঠিক আছে, তারপর আলো বা লাইট, তারপর হচ্ছে তোমার মূলের মধ্যে বা মূলের বাহিরে যে ভূপৃষ্ঠের পানি থাকে, ভূপৃষ্ঠস্থ পানি এটসেট্রা। অর্থাৎ কিছু ছিল অন্তস্থ, গাছের রিলেটেড যেগুলো, সেগুলো হচ্ছে অন্তস্থ প্রভাবক, আর যেগুলো বাহিরে ছিল সেগুলো ছিল বহিস্থ প্রভাবক বা বাহ্যিক প্রভাবক। বহিস্থ বা বাহ্যিক প্রভাবক। ঠিক আছে? 2 ধরনের প্রভাবক ছিল, আমরা এগুলো পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষণের প্রয়োজনীয়তা, কেন দরকার সালোক সংশ্লেষণ। এক কথায় খাবার তৈরি, খাবার তৈরি হয় বলেই উদ্ভিদ বেঁচে থাকে, আর উদ্ভিদ বেঁচে থাকে বলে উদ্ভিদের উপর নির্ভর করা প্রাণী আমরা বেঁচে আছি, রাইট? অর্থাৎ
শালক সংশ্লেষণ না থাকলে টোটাল জীবকুল, জীব পরিবেশ ধ্বংস হয়ে যেত খাবারের অভাবে। পৃথিবীর অস্তিত্ব থাকতো না। তাই না? আমরা অক্সিজেন পাইতাম না। অক্সিজেনের সাহায্যে প্রশ্বাস নিতে পারতাম না। We would die if there was no photosynthesis. And photosynthesis কি বলা হয় জানো? অক্সিজেন বিপ্লব। সুন্দর একটা জিনিস। শালক সংশ্লেষণের অপর নাম হচ্ছে অক্সিজেন বিপ্লব। অক্সিজেন রেভলিউশন। ঠিক আছে? অক্সিজেন বিপ্লব। কারণ এই শালক সংশ্লেষণের ফলেই কি অক্সিজেন তৈরি হয়েছে এবং অক্সিজেন তৈরি হচ্ছে বেসিক্যালি। যার কারণে আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা এতদিন এই জিনিসগুলা পড়লাম। সো খেয়াল করো, তোমরা যদি মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শোনো, তাহলে কিন্তু প্রতিদিনই পড়া রিভিশন হয়। সো দ্যাট ওয়াজ দ্য কুইক রিক্যাপ টিল নাও আমরা যেগুলো পড়েছি চ্যাপ্টার থেকে। ঠিক আছে? ওকে। এখন আজকে কি পড়ব? আজকে আমরা পড়ব শ্বসন। কি পড়ব? শ্বসন পড়ব। শ্বসন। শ্বসন। ঠিক আছে? ইংলিশে বললে রেসপিরেশন। ইংলিশে বললে রেসপিরেশন। তোমরা পড়বা দেখবা যেকোনো ইংলিশ ওয়ার্ড এগুলো হয়তো ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে অথবা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। ওগুলো অরিজিন ওই ল্যাটিন অথবা গ্রিক ওয়ার্ড গুলা। সো রেসপিরেশন কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, সেটা হচ্ছে রেসপিরি। এই যে রেসপিরি, এই একটা ল্যাটিন ওয়ার্ড আছে, ওই ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে এই কথাটা রেসপিরেশন। এই রেসপিরি কথাটার মানে হচ্ছে টু ব্রিথ। এখন তোমরা তো ভালো ইংলিশ জানো। ব্রিথ মানে কি বলতো? শ্বাস প্রশ্বাস নেওয়া, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়া। খুব ভালো করে খেয়াল করো, এই কনসেপ্টটা দরকার, শ্বাস প্রশ্বাস নেওয়া। তো শ্বসন আমরা যেটা বলি, শ্বসন বেসিক্যালি দুই ধরনের হয়, বা শ্বসন বলতে দুইটা কাজকে বোঝায়। একটা হচ্ছে এরকম কাজ যেখানে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। যেমন ধরো আমি অক্সিজেন বাহির থেকে নিচ্ছি এবং আমাদের বডিতে যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপন্ন হচ্ছে সেটাকে বাহিরে বের করে দিচ্ছে, অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস। এটাও কিন্তু এক ধরনের শ্বসন, রেসপিরেশন, টু রেসপিরেট, টু ব্রিথ। ঠিক আছে? শ্বাস প্রশ্বাস নেওয়া। আরেকটা হচ্ছে ওয়াই উই আর টেকিং অক্সিজেন, আমরা কেন অক্সিজেনটা নিচ্ছি, কি দরকার অক্সিজেনের, অক্সিজেন না থাকলে কি হয়। অর্থাৎ অক্সিজেন নিচ্ছি কারণ এটা ভেতরে কিছু একটা মেকানিজম করছে, কিছু একটা কাজ করছে। অক্সিজেনটা ভেতরে গিয়ে যে কাজটা করে এটা আরেক ধরনের শ্বসন, সেটাকে বলা হয় অন্তঃশ্বসন। সেটাকে কি বলা হয়? অন্তঃশ্বসন। মানুষ বা প্রাণী যারা আছে ওরা কি করে? আমরা নাক দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বাহির থেকে অক্সিজেন নেই, আমাদের ফুসফুসে জমা করি, রাইট? ফুসফুসে গিয়ে সেটা ফুসফুসের অ্যালভিওলাস বা বস্তার মধ্যে জমা হয়। ওই বস্তা থেকে রক্ত আছে না আমাদের বডিতে, রক্ত কি দিয়ে চলাচল করে? রক্তনালী। ওই রক্তনালী হয়ে বিভিন্ন কোষ, আমাদের বডি অনেক অনেক কোষ দিয়ে তৈরি, সেই কোষে পৌঁছায় যায়। বুঝছো? এবং ওই কোষে গিয়ে অক্সিজেন গুলা ব্যবহৃত হয়। এই ব্যবহারটা যে হচ্ছে অক্সিজেনের, ওইটা হচ্ছে আরেক ধরনের শ্বসন। ঠিক আছে? সো শ্বসন বেসিক্যালি দুই ধরনের। খুব ভালো করে খেয়াল করো। এটা বইয়ে নাই, এটা লিখে রাখতে হবে। ভাই যা বলি। একটা হচ্ছে বহিঃশ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই যে প্রশ্বাস বলছি আমরা, মানে অক্সিজেন গ্রহণ করছি প্রশ্বাস, বা ইন্সপিরেশন বা ইনহেলেশন। ঠিক আছে? ইনহেল করছি আমরা। আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, সেটা হচ্ছে অক্সিজেন গ্রহণ। আরেকটা হচ্ছে নিঃশ্বাস বা এক্সহেলেশন। এটা মানে কি ভাইয়া? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। সো যেহেতু আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমাদের বডিতে কিছু না কিছু ঘটছে যেগুলো কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এট দ্য সেম টাইম যেহেতু অক্সিজেন গ্রহণ করছি, তার মানে বোঝা যায় যে অক্সিজেন আমাদের বডির জন্য দরকার, অর্থাৎ অক্সিজেন বডির ভেতরে গিয়ে কোনো না কোনো কাজ করছে। সো এই যে অক্সিজেন যে কাজটা করছে, অথবা যে প্রক্রিয়া বা যে কাজের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা আরেক ধরনের শ্বসন, সেটাকে বলা হয় অন্তঃশ্বসন। কি শ্বসন? অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন। এই অন্তঃশ্বসন কথাটার মানে হচ্ছে আমাদের
অক্সিজেনের সাহায্যে জারণ করা। এখন জারণ যে তুমি করবা, কোনো না কোনো পদার্থকে তো জারণ করতে হবে। কোন পদার্থকে জারণ করবা? তোমার খাবারগুলাকে জারণ করবা। আর প্রধান খাবার কি ভাইয়া? প্রধান খাবার হচ্ছে গ্লুকোজ। কেবলমাত্র গ্লুকোজই না, অন্য যে পরিমাণ যে ধরনের খাবারই থাকুক না কেন, সেটা তোমার আমিষ হতে পারে, চর্বি হতে পারে, সকল ধরনের খাবারকে জারণ করাই হচ্ছে অন্তঃশোষণ। সকল ধরনের খাবারকে জারণ করাই হচ্ছে অন্তঃশোষণ। বাট যেহেতু আমরা উদ্ভিদ পড়ছি, উদ্ভিদের প্রধান খাবার কোনটা? কোনটা সে তৈরি করছে? গ্লুকোজ। তাই যে গ্লুকোজটাকে ব্যবহার করে অক্সিজেনের সাহায্যে জারণ করছো। জারণ করে কি পাচ্ছ তুমি? খাবার থেকে আমাদের শক্তি দরকার, শক্তি পাচ্ছ। শক্তির রূপ কি? এটিপি। এই যে শক্তিটা পাচ্ছি, এইটা হচ্ছে অন্তঃশোষণ। এটা হচ্ছে অন্তঃশোষণ। অন্তঃশোষণ আবার দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। এই অন্তঃশোষণ হতে পারে অক্সিজেনের সাহায্যে, অক্সিজেন সহ, অর্থাৎ সবাত শ্বসন। আবার পৃথিবীর সকল জীব কিন্তু অক্সিজেন ব্যবহার করে না। ইনফ্যাক্ট কিছু কিছু জীব আছে যারা অক্সিজেনকে একদম সহ্যই করতে পারে না। অক্সিজেন থাকলে তারা সার্ভাইভ করতে পারে না, মারা যায়। সো তাদের ক্ষেত্রে কি অক্সিজেন রাখাই যাবে না, ওরা অক্সিজেন গ্রহণই করে না। এমন অনেক ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের সাহায্যে কিছুই করে না, ইনফ্যাক্ট অক্সিজেন থাকলে মারা যায়। আমরা চিকিৎসা শাস্ত্রে এটা ব্যবহার করি, বুঝছো? ধরো অনেকের কোনো কারণে যদি পা কেটে যায়, ওইখান থেকে একটা ব্যাকটেরিয়া আসে, ময়লা ছুরি বা ময়লা গাছের কাণ্ড দিয়ে পাটা কেটে গেল, আনফরচুনেটলি আল্লাহ না করুক, সবাই সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, হেফাজতে থাকুক। তখন একটা ব্যাকটেরিয়া ওইসব ময়লা আবর্জনা থেকে মানুষের বডিতে আসে, যেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম একটা ব্যাকটেরিয়া আছে। তো ওই ব্যাকটেরিয়ার সমস্যা হচ্ছে ওই ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি ছড়ায় যায় বডিতে, বুঝছো? খুব তাড়াতাড়ি বডিগুলোতে পচন ধরে যায় যদি ইনজেকশন না দেওয়া হয়, বুঝছো? সো এই ক্ষেত্রে ধরো কেউ ইনজেকশন দিতে দেরি করলো, তো ওই ব্যাকটেরিয়াটা খুব তাড়াতাড়ি ছড়ায় যাচ্ছে। তখন কি করা হয় জানো? আমরা ওর ওই পাটা বা হাতটা নিয়ে বেশি বেশি অক্সিজেনের মধ্যে দেই। এতে কি হয়? ওই যে ব্যাকটেরিয়া, জীবাণুটা, ক্লোস্ট্রিডিয়াম, এটা তো অক্সিজেন সহ্য করতে পারে না। সো অক্সিজেন থেরাপির মাধ্যমে ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা হয়, বুঝছো? হাইপারবারিক ট্রিটমেন্ট আমরা বলি। যাই হোক, এটা তোমরা পরে দেখবে ইনশাআল্লাহ, ডাক্তার যখন হবা তখন এগুলো এপ্লাই করবা। সো আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু ব্যাকটেরিয়া বা কিছু কিছু জীব আছে বা উদ্ভিদ আছে, জীব আছে যারা অক্সিজেন নেয় না, অক্সিজেনের সাহায্যে কোনো শ্বসন প্রক্রিয়া চালায় না। সো ওরা কি করে? অক্সিজেন বিহীন শ্বসন প্রক্রিয়া করে। অক্সিজেন বিহীন শ্বসন প্রক্রিয়া, যেটাকে বলা হয় অবাত শ্বসন। অবাত শ্বসন। সো বেসিক্যালি শ্বসন বলতে এই কাহিনীগুলা বোঝায়। এখন আমরা এখানে কি পড়বো? আমরা পড়ছি উদ্ভিদ বা গাছপালা নিয়ে পড়ছি, রাইট? এখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, ভাই গাছ তাহলে কি বহিঃশ্বসন করে? ওটা কি আমার মতো ফুসফুস আছে, শ্বাস প্রশ্বাস নেয়? উত্তর হচ্ছে না। গাছের আমার মতো বা প্রাণীর মতো ফুসফুস নাই, নাকের ছিদ্র নাই যে যারা বহিঃশ্বসন সম্পন্ন করবে। সো উদ্ভিদের ক্ষেত্রে, এই যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা শ্বসন বলতে শুধুমাত্র অন্তঃশ্বসনকেই বোঝাই, বুঝছো? উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা অন্তঃশ্বসনকেই বোঝাই। তাহলে উদ্ভিদের শ্বসন বলতে আমরা কি বোঝাই? শুধুমাত্র অন্তঃশ্বসন। আর প্রাণীর ক্ষেত্রে কি ভাইয়া? প্রাণীর ক্ষেত্রে যেহেতু প্রাণীর বিভিন্ন জিনিস গ্রহণ করার ক্ষমতা আছে, অক্সিজেন টেনে নেওয়ার ক্ষমতা আছে, কার্বন ডাই অক্সাইড বের করার ক্ষমতা আছে, তাই প্রাণীর ক্ষেত্রে শ্বসন বলতে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন দুইটাকেই বোঝানো হয়। সো প্রাণীর ক্ষেত্রে কি? প্রাণীর ক্ষেত্রে শ্বসন বলতে এই বহিঃশ্বসন যদি এ হয় আর অন্তঃশ্বসন যদি বি হয়, প্রাণীর ক্ষেত্রে শ্বসন বলতে আমরা বোঝাই এ প্লাস বি দুইটাই। আর উদ্ভিদের ক্ষেত্রে কি, যেহেতু ওদের নাক নাই তোমার আমার মতো, ঠিক আছে? অনেকের খাড়া খাড়া সুন্দর সুন্দর নাক, ঠিক আছে? বিশাল বড় ফুসফুস নাই, বাতাসের ব্যাগ নেই। সো in case of plant, when we will talk about respiration, we will understand we are talking about internal respiration, that is অন্তঃশ্বসন। আর অন্তঃশ্বসনটা কি ভাইয়া? অন্তঃশ্বসন হচ্ছে উদ্ভিদ তার যে খাবারটা তৈরি করে, গ্লুকোজ বা অন্যান্য খাদ্যদ্রব্য, সেটাকে অক্সিজেনের সাহায্যে জারিত করে শক্তি উৎপাদন করার ক্ষমতা।
ভাইয়া অন্তঃশোষণ কি প্রাণীতে হবে না? হ্যাঁ হবে, প্রাণীতে অন্তঃশোষণ হবে, কারণ আমরাও খাবার খাই, আর খাবার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে শক্তি তৈরি করা। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি শ্বসনের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, যে প্রক্রিয়ায় জীব তার তৈরিকৃত বা গ্রহণকৃত খাদ্যকে অক্সিজেনের সাহায্যে বা সাহায্য ছাড়া, দেখো অক্সিজেন লাগতেও পারে বা নাও লাগতে পারে, অক্সিজেনের সাহায্য বা সাহায্য ছাড়া জারিত করে কি উৎপন্ন করে? শক্তি বা এটি উৎপন্ন করে, সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে চলো তোমাদের বইয়ে দেখো শ্বসনে কি সংজ্ঞাটা দেওয়া আছে। ঠিক আছে? আর এই যে অন্তঃশোষণ যেটা হয় সেটা কোথায় হয় জানো? এটা কোষের ভেতরে হয়। কোথায় হয়? কোষের ভেতর। যেহেতু কোষের ভেতর হচ্ছে, এটাকে বলা হয় কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। কারণ আমরা জানি বডির ভেতরে যাই হোক না কেন, বডির গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে কোষ। তো সকল ধরনের কিছুই কোথায় তৈরি হবে? কোষে তৈরি হবে। সো এইজন্য আমরা বলি কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। ঠিক আছে? সেলুলার রেসপিরেশন। আমি খুবই ধীরে সুস্থে বলছি, তোমরা হোপফুলি সবকিছু বুঝতে পারবা। হ্যাঁ, তোমরা মন খারাপ করবে না যে ভাইয়া কমেন্ট অফ করে দিয়েছে। তোমরা এটা ভেবে আনন্দিত হবা ভাইয়া অসুস্থতা সত্ত্বেও আমাদের ভালোবেসে ক্লাস নিতে আসছে। সো দ্যাট মিনস ভাইয়া লাভস আস আ লট। ঠিক আছে? হুইচ ইজ ট্রু। ওকে, আমরা শ্বসন পড়লাম, শ্বসনের প্রকারভেদ পড়লাম। আর আজকে আমরা এখানে আলোচনা করব সবাত শ্বসন সম্পর্কে। ঠিক আছে? তাহলে শ্বসনের সংজ্ঞা আমরা আলোচনা করে ফেললাম। শ্বসনের সংজ্ঞা আমরা আলোচনা করে ফেললাম। আমরা আরেকটু আলোচনা করি। আমরা এতদিন কি পড়লাম? চলো আমরা একটা বিশাল বড় কোষ আঁকবো। বিশাল বড় আচ্ছা পরে আঁকতেছি। সো আমরা কি করেছিলাম? সূর্যের যে শক্তিটা ছিল, সৌরশক্তি, সৌরশক্তি থেকে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় স্থিতিশক্তি রূপে খাবার তৈরি করেছিলাম, শর্করা। এই শর্করার মধ্যে সৌরশক্তিটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত ছিল বা রাসায়নিক শক্তি রূপে। ঠিক আছে? এখন এই স্থিতিশক্তিটাকে ব্যবহার করে আমরা চলাচল করছি, কথা বলছি। ঠিক আছে? আমাদের হৃৎপিণ্ড সংকোচন প্রসারিত হচ্ছে, অথবা উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ পানি তুলতেছে, খাবার পরিবহন করছে, প্রস্বেদন করছে। ঠিক আছে? এই যে কাজগুলা হচ্ছে উদ্ভিদের, এর জন্য কি এই স্থিতিশক্তিটাকে গতিশক্তিতে রূপান্তর করতে হবে। কিসে? গতিশক্তি বা রাসায়নিক শক্তি রূপান্তর করতে হবে। সো এই যে শর্করা থেকে রাসায়নিক শক্তি বা গতিশক্তি রূপান্তরের যে প্রক্রিয়া, এটা হচ্ছে আমার শ্বসন। কি ধরনের শ্বসন? অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন। ঠিক আছে? তারপর যেটা আসবে সেটা হচ্ছে ভাই আপনি সালোক সংশ্লেষণ বলেছিলেন, উদ্ভিদের সবুজ অঙ্গগুলাতে সালোক সংশ্লেষণ হবে। সো ভাই শ্বসনের ক্ষেত্রে কি হবে? এইসব স্পেসিফিক কোনো কালার কি আছে শ্বসনের? যে এই কালার থাকলে এটা হবে, ওই কালার থাকলে এটা হবে? উত্তর হচ্ছে না। উদ্ভিদের শ্বসনের জন্য কোনো স্পেসিফিক কালার দরকার হয় না। সো উদ্ভিদের উদ্ভিদের সকল অঙ্গে, সকল অঙ্গে, সকল সজীব কোষে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে? সব জায়গায়, এটা উদ্ভিদের কাণ্ড হোক, মূল হোক, ঠিক আছে? সাদা পাতা হোক, লাল পাতা হোক, সবুজ পাতা হোক, কালো পাতা হোক, উদ্ভিদের বৃতি হোক, কুঁড়ি হোক, সব জায়গায় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে। কারণ সবারই শক্তি দরকার বৃদ্ধির জন্য, রাইট? আচ্ছা। কিন্তু এর মধ্যে কিছু, কিছু অঙ্গ সেগুলাতে তোমার শ্বসন বেশি পরিমাণে হয়। এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। যেমন ধরো আমাদের গ্রোথ, আমরা লম্বায় কখন বেশি বড় হই? ছোট থেকে আস্তে, আস্তে আমরা যখন বড় হওয়া শুরু করি, ঠিক আছে? বড় হচ্ছি, একসময় পর আমাদের গ্রোথ থাকে না। আমরা আর লম্বা হই না, বড় হই না, তখন মোটা হই। তো তুমি খেয়াল করবা, তোমার ছোটবেলায় তোমার গ্রোথটা বেশি থাকে, তোমার বৃদ্ধি বেশি হয়, তুমি লম্বা বেশি হও। ঠিক আছে? ঠিক একইভাবে উদ্ভিদের যে ছোট, ছোট অংশগুলা থাকবে, অর্থাৎ বর্ধনশীল অংশ থাকবে। যেমন ধরো আমরা বলি কুঁড়ি।
কুড়ি থেকে একটা ফুল হয়, মুকুল হয়, এটসেট্রা। ঠিক আছে? কাণ্ডকুঁড়ি, ছোট কাণ্ড থেকে আস্তে বড় কাণ্ড হয়। ওই ছোট অংশগুলা যেগুলো পরে বড় হয়ে বৃহত্তর অংশের সৃষ্টি করে, সেইগুলাতে তোমার শ্বসনের হার অনেক বেশি থাকে। কারণ ওদের বৃদ্ধি বেশি। বৃদ্ধি বেশির জন্য তোমার আল্টিমেটলি কি? শক্তি বেশি দরকার। তো সেই সব জায়গায় শ্বসন বেশি হয়। কোনগুলা ভাইয়া? ওই ধরো ফুল ও ফলের কুঁড়ি, ঠিক আছে? বা বর্ধনশীল কাণ্ড যেগুলো বৃদ্ধি হবে, ঠিক আছে? বর্ধনশীল মূল, ঠিক আছে? তারপরে বীজ, বর্ধনশীল মূল বা মূলের অগ্রভাগ, কারণ এটা লম্বা হবে আস্তে আস্তে, তাই না? কাণ্ডের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ। তারপর এই যে বীজ, বীজ থেকে একটা বিশাল চারা গাছ হয়। এটার অনেক শক্তি দরকার না, অনেক বৃদ্ধির জন্য, অনেক বৃদ্ধি হচ্ছে তার। সো অঙ্কুরিত বীজ, এগুলাতে কি হয়? এগুলাতে শ্বসনের হার বেশি থাকে। এগুলাতে শ্বসনের হার বেশি থাকে, ঠিক আছে? শ্বসনের হার বেশি। তো মনে রাখতে পারবা যে ভাইয়া ছোটবেলায় আমরা লম্বা বেশি হয়, বৃদ্ধি বেশি হয় আমাদের। তো ছোট ছোট উদ্ভিদের জায়গাগুলো যেগুলো আছে, যেগুলো বৃদ্ধি হয় অ্যাকচুয়ালি লম্বা হয়, বড় হয়, সেখানে শ্বসনের হার বেশি থাকবে। কিন্তু শ্বসন ভাইয়া উদ্ভিদের সকল জায়গায় হবে, কারণ সবারই শক্তি দরকার বেঁচে থাকার জন্য। ঠিক আছে? আমরা শ্বসন কি দেখলাম? শ্বসনে কোন শক্তি থেকে কি হচ্ছে সেটা দেখলাম। শ্বসন কোথায় হয় সেটা দেখলাম। এখন হচ্ছে শ্বসন আরো যদি জুম করি, আমরা বলেছিলাম যে ভাইয়া সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে হয় বা প্লাস্টিডে হয়। এরকম শ্বসনের জন্য স্পেসিফিক ডেডিকেটেড কোনো অঙ্গাণু আছে কিনা, বা শ্বসনের অঙ্গাণু বা কোষে শ্বসনের স্থান। কোষের মধ্যে শ্বসন দুইটা জায়গায় হয়। কয়টা জায়গায়? দুইটা জায়গায় হয়। একটা হচ্ছে সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজমে শ্বসন হয়। আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দুইটা জায়গায় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? তাহলে কোষে শ্বসনের স্থান কোনটা ভাইয়া? অবজেক্টিভে আসবে। এক হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে শ্বসন হয়। আরেকটা কি? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয়। এই দুইটা হচ্ছে শ্বসনের জায়গা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কোথায় আমরা জানলাম? ওকে। তারপরে হচ্ছে ভাইয়া কাদের শ্বসন হয়? শ্বসনিক বস্তু, অর্থাৎ কোনগুলাকে আমরা শ্বসনের মধ্য দিয়ে নেই। শ্বসনিক বস্তু কারা? উত্তর হচ্ছে যা তুমি খাও সব ধরনের খাদ্যদ্রব্যে শ্বসন হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে তার গ্লুকোজেরও শ্বসন হবে। তার মধ্যে যদি কোনো চর্বি জাতীয় উপাদান থাকে, অবশ্যই থাকে, সেটারও শ্বসন হবে। তার মধ্যে কোনো আমিষ জাতীয় উপাদান থাকলে সেটারও শ্বসন হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি শর্করা এটা প্রধান শ্বসনিক বস্তু, প্রধান শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু কি? শ্বসনিক বস্তু হচ্ছে যার শ্বসন হয়, যাকে জারিত করে শক্তি উৎপাদন করা হয়। এছাড়াও কি আছে? চর্বি বা ফ্যাটি অ্যাসিড যেটাকে আমরা বলি, আমিষ, সব ধরনের খাবার, সব ধরনের পুষ্টিদ্রব্য, সবারই কি হয়? শ্বসন হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে শ্বসনিক বস্তু। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে ভাই শ্বসনের ফলাফল কি? শ্বসনের ফলাফল, শ্বসনের ফলাফল হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তুকে জারিত করে, সেটা সম্পূর্ণ হোক অসম্পূর্ণ হোক, আমরা পাই, বড় করে লিখছি, এটিপি। শ্বসনের ফলাফল হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে ভাই শ্বসনের মূল উদ্দেশ্য কি? এটিপি বানানো। তাহলে শ্বসনের প্রক্রিয়া শেষে আমরা কি পাবো? এটিপি পাবো। কি পাবো? এটিপি পাবো। ক্লিয়ার?
আচ্ছা, এখন চলে আসি ভাই শ্বসনের প্রকারভেদ। প্রকারভেদ তো আমরা পড়লাম। আর যেহেতু শ্বসন বলতে আমরা উদ্ভিদের শ্বসন বলছি, আমরা কি পড়ছি? কোষীয় শ্বসন বা অন্তঃশ্বসন পড়ছি। অন্তঃশ্বসন 2 প্রকার, সবাত শ্বসন, অবাত শ্বসন। আজকে আমরা সবাত শ্বসন নিয়ে আলোচনা করব। সো এখন দেখো, আমি আমার চিত্র আঁকা শুরু করি। চিত্র একে একে সবকিছু পড়ায় দেবো, হ্যাঁ? চিত্র আঁকার জন্য সবার আগে বিশাল বড় একটা কোষ আঁকবো আমি। বিশাল বড় একটা কোষ। এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আঁকতেছে, হ্যাঁ? এটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, বিশাল বড় একটা কোষ। উদ্ভিদ কোষে তো কোষ প্রাচীর আছে, কি আছে? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে। সো আমার একটা কোষ প্রাচীর রাখতে হবে। এই যে বাহিরে হচ্ছে কোষ প্রাচীর আর ভেতরে একটা কোষ ঝিল্লি। ঠিক আছে, এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস। এটা হচ্ছে কোষ গহ্বর। উদ্ভিদ কোষে একটা কোষ গহ্বর থাকে, যাই হোক বাদ দিলাম। সো উদ্ভিদ কোষের মধ্যে কি থাকবে? সাইটোপ্লাজম আছে, এগুলো সাইটোপ্লাজম। এগুলো তার সাইটোপ্লাজম। ওকে, উদ্ভিদ কোষের খাবার তৈরির জন্য কি দরকার? প্লাস্টিড দরকার। এখানে একটা প্লাস্টিড আছে। কি আছে? প্লাস্টিড আছে। প্লাস্টিড আছে। প্লাস্টিড কি দ্বিস্তরী একটা আবরণ? এই যে প্লাস্টিড, এর ভেতরে কি আছে? এরকম বস্তার মতো গ্রানাম আছে। কি আছে? গ্রানাম। গ্রানাম গুলা মিলে তৈরি করে থাইলাকয়েড। সরি, থাইলাকয়েড আছে, থাইলাকয়েড মিলে তৈরি করে গ্রানাম। এটা একটা গ্রানাম। এই যে একটা থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড মিলে আরেকটা গ্রানাম। এখানে আছে ম্যাট্রিক্স বা স্ট্রোমা বা মাতৃকা যেটাকে বলে। ঠিক আছে, এরা একটা নালী দিয়ে যুক্ত থাকে, যেটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। কি যুক্ত থাকে? স্ট্রোমা ল্যামেলি দিয়ে যুক্ত থাকে। এই ধর একটা প্লাস্টিড তুমি আঁকলা। প্লাস্টিডের এই জায়গায় গ্রানামের ভেতরে আমরা কি বলেছিলাম কি হয়? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বলেছিলাম এই গ্রানামের ভেতরে হয় সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। আলোক পর্যায়। আলোক পর্যায়, যেটা তুমি এটিপি বানাচ্ছ এবং NADPH2 বানাচ্ছ, রাইট? এই আলোক পর্যায়ে এখানে সম্পন্ন হয়ে যে এটিপি আর NADH2 তৈরি হয়, সেগুলো কোথায় চলে আসে? সেগুলো চলে আসে স্ট্রোমাতে। কোথায়? স্ট্রোমাতে। এই স্ট্রোমাতে হয়, এটা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমা বা মাতৃকা। ঠিক আছে, এখানে হয় আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, নিরপেক্ষ পর্যায়। এই নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন হয় কি? গ্লুকোজ উৎপন্ন হয়। এই ধরো গ্লুকোজ, এই যে গ্লুকোজ, খাবার কণা তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, এ হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, এখন গ্লুকোজটা এখানে তৈরি হলো, খাবারটা, শর্করাটা। খাবার তৈরির মূল উদ্দেশ্য শক্তি উৎপন্ন করা। কি উৎপন্ন করা? শক্তি উৎপন্ন করা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো শক্তি কোথায় উৎপন্ন হয়? তোমরা সবাই জানো শক্তি উৎপন্ন হয়, একটা পাওয়ার হাউস আছে যেটা শক্তি উৎপন্ন করে। সেই পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেই পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে সেই পাওয়ার হাউস, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকছিলাম আমরা? এখন ক্রিস্টি আঁকতে হবে। ক্রিস্টি আঁকবো আমরা। ঠিক আছে, এভাবে আঁকবো। এই যে একটা, ঠিক আছে। এখানে কি ছিল ভাইয়া? এখানে এরকম গোল্লা গোল্লা গুটি গুটি কি যেন ছিল ভাইয়া, যেগুলো আমরা বলেছিলাম এটিপি সিনথেটিক ইউনিট। এটিপি সিনথেটিক ইউনিট।
এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, তো এখানে শক্তি উৎপন্ন হবে, এটা হচ্ছে আমার শক্তি ফ্যাক্টরি। তো খাবার তুমি এখানে বানাইলা। তো প্রথম কথা, খাবারটা প্লাস্টিড থেকে তোমার মাইটোকন্ড্রিয়াতে নিয়ে আসতে হবে। নিয়ে আসার মাঝখানে কি আছে? এখানে আছে সাইটোপ্লাজম। তো দিস ওয়ান ইজ সাইটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো খাবারটা প্রথমেই গ্লুকোজটা সাইটোপ্লাজমে আসে। কোথায় আসে? সাইটোপ্লাজমে আসে। সাইটোপ্লাজমে এসে সে একটা প্রক্রিয়া সম্পন্ন করে, যেই প্রক্রিয়ার নাম গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস কথার অর্থ হচ্ছে, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। দেখো, গ্লুকোজ থেকে গ্লাইকো কথাটা আসছে। লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, ভাঙা। তাহলে লাইসিস মানে হচ্ছে ভাঙা। আর গ্লাইকো কথাটা আসছে গ্লুকোজ থেকে। সো সাইটোপ্লাজমে খাবারটা এসে প্রথমেই গ্লুকোজটা ভাঙা শুরু হয়, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এখানে ভেঙে কি উৎপন্ন হয়? এইখানে এই গ্লুকোজটা ভেঙে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। কয় অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড। সাথে 4টা এটিপি তৈরি হয়, শক্তি উৎপন্ন হয়। দেখ, শক্তি উৎপন্ন হওয়া শুরু হয়ে গেছে। এখানে তৈরি হয় 2 অণু NADH2। খেয়াল করে, এখানে কোনো পি নাই। আমরা সালোক সংশ্লেষণে ফটোসিনথেসিস পি ছিল, এখানে কিন্তু কোনো পি নাই, NADH2। আর এই প্রক্রিয়ায় খরচ হয়, এই জন্য মাইনাস 2টা এটিপি। এটা প্রক্রিয়া হচ্ছে, প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কি শক্তি লাগবে না? তো শক্তি হিসেবে খরচ হচ্ছে 2টা এটিপি। আর তৈরি হয় কয়টা? 4টা এটিপি। টেস্ট হচ্ছে এরকম যে, তোমাকে বললাম তুমি আমাকে 2 টাকা দাও, আমি তোমাকে 4 টাকা দিব। তাহলে আমি দিলাম তোমার 4 টাকা, তোমার কাছে 2 টাকা কেড়ে নিলাম। তাহলে তোমার অ্যাকচুয়াল লাভ কত হইলো? অ্যাকচুয়াল লাভ হইলো 2 টাকা। ঠিক একইভাবে এখানে 4টা এটিপি তৈরি হচ্ছে, 2টা এটিপি খরচ হয়ে যাচ্ছে। তাহলে এটার নেট লাভ কত? 2টা এটিপি। কয়টা? 2টা এটিপি। সাথে আমি বললাম, ঠিক আছে, তোমাকে আরেকটু উপকার করে দেই। তোমাকে আমি এমন 2টা জিনিস দিব, যে 2টা জিনিস বিক্রি করলে তুমি 6 টাকা পাবা। অর্থাৎ একটা জিনিস বিক্রি করে 3 টাকা। এরকম একটা জিনিস হচ্ছে NADH2। এই একটা NADH2 থেকে পরবর্তীতে 3টা করে এটিপি তৈরি হয়। তাহলে তোমার হাতে ক্ষমতা কি আছে? 2টা NADH2, যেখান থেকে তুমি পরবর্তীতে 2 ইনটু 3 দ্যাট ইজ 6টা এটিপি পাচ্ছ। কখন পাবা? লাস্টে, পরে। যে ঠিক আছে, তুমি এখানে গিয়ে আমার নাম বলবা, গিয়ে আমারে বলবা যে আচ্ছা ভাই, তো আমারে 2টা NADH2 দিয়ে দিছে, এখন আমারে কি দিবেন দেন। তখন 2টার বদলে তোমাকে 6টা এটিপি দিবে। ঠিক আছে? আচ্ছা, সো গ্লাইকোলাইসিসে এই কাজগুলো হয়। আচ্ছা, তারপর যেটা হয়, সাইটোপ্লাজমে তার কাজ শেষ। কারণ সাইটোপ্লাজমে যে এনজাইম গুলা থাকে, এগুলা ব্যবহার করে সেটা করে ফেলে। তারপর বলে, ঠিক আছে ভাই, আমার তো শক্তি আরো লাগবে, গ্লুকোজ তো সম্পূর্ণ ঠিকঠাক করতে পারলাম না, তাহলে চলেন আমার আরো একটা কিছু কাজ করতে হবে। তখন বলে, তোমার এই ফ্যাক্টরিতে কাজ শেষ। যেহেতু এই ফ্যাক্টরিতে কাজ শেষ, তোমার আরেক ফ্যাক্টরিতে যেতে হবে। কি করতে হবে? তোমার যেতে হবে মেইন পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর, যেখানে সব শক্তি আনলিশ হবে, সব শক্তি বের হয়ে যাবে, সব শক্তি তুমি পাবা। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইট পাওয়ার। ঠিক আছে? সো দেন এই পাইরুভিক অ্যাসিডটা কোথায় যায় বলতো? এরা মাইটোকন্ড্রিয়ায় যায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া গেল। এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা মাতৃকা। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মাতৃকা। ঠিক আছে? এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মাতৃকা। মাইটোকন্ড্রিয়ার মাতৃকা বা ম্যাট্রিক্স। মাতৃকাকে কি বলা হয়? ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়ার মাতৃকায় গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত যদি তুমি পড়ো, এটা হচ্ছে C3H4O3, এরকম কিছু একটা সংকেত হচ্ছে।
পাইরুভিক অ্যাসিড C3H4O3, এই পাইরুভিক অ্যাসিডটা এখানে যায় 8:30 পর্যন্ত না, 10 মিনিট। 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে যায়। এইখানে গিয়ে কি কাজ হয়? এইখানে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে বিক্রিয়ার মাধ্যমে একটা কার্বন ডাইঅক্সাইড চলে যায়, একটা কার্বন ডাইঅক্সাইড চলে যায়। এখন এক অণু থেকে একটা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, 2 অণু থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। এখন আমারে বলো যে পাইরুভিক অ্যাসিড ছিল 3টা কার্বন। খুব ভালো করে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, 3টা কার্বন ছিল পাইরুভিক অ্যাসিডের। এখন 3টা কার্বনের মধ্যে যদি একটা চলে যায় তাহলে তার কয়টা কার্বন থাকবে? কয়টা কার্বন থাকবে? 2টা থাকবে, তাই না? 2টা থাকবে। তাই খেয়াল করো, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড চলে গিয়েছে। তার মানে তুমি এখানে পাবা 2 অণু 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে, ঠিক আছে? এসিটাইল কোয়ে পাবা। ওকে গ্রেট, আমি আমারও কমেন্ট অফ করে দিচ্ছি। স্যার আপনি আমাদের পড়ার রুটিন দিতে চাইছিলেন, মনে আছে? হ্যাঁ আমার মনে আছে, কিন্তু এই যে আজকে একটু অসুস্থতার কারণে আজকের দিনটার সময় চেয়ে নিচ্ছে, আমি খুবই দুঃখিত। আমি নেক্সট ক্লাসে যখন 100% ফিট থাকবো তখন তোমাদের রুটিনটা সময় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 2 অণু এসিটাইল কোয়ে তৈরি হলো, পাশাপাশি 2 অণু কার্বন ডাইঅক্সাইড তুমি পাইলা, পাশাপাশি যেটা পাবা এখান থেকে 2 অণু NaDH2, ঠিক আছে? 2 অণু NaDH2 পাইলা। তারপর ম্যাট্রিক্সে সে কাজকর্ম করে ফেললো। ম্যাট্রিক্স বলছে আমার কাজ এতটুকুই ছিল, আমি আর তোমার নিয়ে আগাইতে পারবো না। এখন তোমার যদি আগাইতে হয় তাহলে এখন আমার মেইন বসের কাছে যেতে হবে। সে যাওয়া শুরু করে, ঠিক এই মুহূর্তে ম্যাট্রিক্স বলে না তুমি থামো, তোমার আরেকটা কাজ আছে, ওইখানে যাওয়ার আগে এমনিতে যেতে দেওয়া যাবে না, আরেকটু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এই 2 অণু এসিটাইল কোয়ে আরেকটা বিক্রিয়ার মধ্য দিয়ে যায়, 2 অণু এসিটাইল কোয়ে আরেকটা বিক্রিয়ার মধ্য দিয়ে যায়, এবং সেই বিক্রিয়াটা হচ্ছে ক্রেবস চক্র। কি চক্র? ক্রেবস চক্র। কি চক্র? ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে কি হয় জানো? ক্রেবস চক্রে হচ্ছে একটা অদ্ভুত কাজ হয়, অদ্ভুত কাজ হয়। ক্রেবস চক্র কিন্তু এখানে হচ্ছে এই যে 2 অণু এসিটাইল কোয়ে থেকে এই কাজটা হয়। মাথায় রাখবে এটা কিন্তু ম্যাট্রিক্সে হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে হচ্ছে। 2 অণু এসিটাইল কোয়ে থেকে কি কাজ হয় ছোট করে লিখি। 2 অণু এসিটাইল কোয়ে থেকে তৈরি হয় আরেকটা চক্রের উৎপত্তি, ক্রেবস চক্র। ওই ক্রেবস চক্রে তৈরি হয় 6 অণু NaDH2 প্লাস 2 অণু FADH2 প্লাস 2 অণু জিটিপি, জিটিপি মানে হচ্ছে এটিপি, মাথায় রাখবা। জিটিপি যে কথা, এটিপি একই কথা। জিটিপি যে কথা, এটিপি একই কথা, ঠিক আছে? প্লাস 4 অণু কার্বন ডাইঅক্সাইড, এগুলো তৈরি হয়, ঠিক আছে? এগুলো তৈরি হয় বলে ঠিক আছে এখন তুমি যাও আমার মেইন বসের কাছে যাও। বস কি বলে? বস বলে ঠিক আছে আমার এখানে একটা চেইন আছে, এই এগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো যার নামই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সে কি করে? সে হচ্ছে বলে আমার শিকল দিয়ে শুধু ইলেকট্রন যাবে, ইলেকট্রন আনা নেওয়া করব, জারণ বিজারণ করব, এবং তোমাদের থেকে শক্তিকে আনলিশ করব, শক্তিকে মুক্ত করে দিব। সে কি করে? সে বলে ঠিক আছে তোমরা যারা তানজিম দিয়ে দিয়েছিল তোমাদের যে একটা বস্তু দিলে 3টা করে পাবা, ঠিক আছে ওই বস্তুগুলো আমাকে দাও। তখন সে এই যে দেখো 2 অণু NaDH2, এইখানে 2 অণু NaDH2 4 অণু,
এখানে 6 অণু NADH2 10 অণু NADH2 ওরে দেয় যে বস তানজিম ভাই তো কিছু এটিপি দিয়ে দিছে প্রসেসে এবং এই 10টা অণু NADH2 আপনি দিতে বলছে, দিলেন নাকি আপনি কি দিবেন আমাকে? সে বলে হ্যাঁ এই 10টা অণুর বদলে তোমাকে আমি 30টা এটিপি দিব। তখন এই যে এই ক্রিস্টি, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার কি জানো? মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণ, এটা হচ্ছে ক্রিস্টি, এটা হচ্ছে ক্রিস্টি, ক্রিস্টি যেটা প্রাণী জগতের যত আবরণ আছে সব আবরণের মধ্যে সবথেকে বেশি কাজ করে এটা ক্রিস্টি। সে বলে ঠিক আছে তোমার যে তানজিম মোট 10টা এটিপি দিয়ে NADH2 দিয়ে দিছে, 10টা NADH2 থেকে প্রত্যেকটা থেকে 3টা 3টা করে যদি তোমাকে আমি দেই তাহলে 10টা থেকে তোমাকে আমি দিব 30টা এটিপি, তাহলে তুমি নাও 30টা এটিপি। সে বলে ভাই তো আরো কিছু দিয়ে দিছে, ভাইয়া FADH2 নামের কি যেন দিয়ে দিছে, এই যে FADH2। সে বলছে আচ্ছা FADH2 তো আমার এক্সচেঞ্জ অফার আছে। সে বলছে 2টা FADH2 জন্য তোমাকে আমি 4টা এটিপি দিতে পারবো, অর্থাৎ একটা FADH2 জন্য 2টা করে। সে বলল নাও 4টা এটিপি। আচ্ছা পরে সে জিজ্ঞেস করলো তুমি যে এত স্টেশন বের করে আসলা তোমার কি অন্য জায়গায় এটিপি দেয় নাই, খালি আমি খালি দাতাশীল, অন্য কেউ দেয় না এটিপি? সে বলছে না ভাই দিছে তো এটিপি। পরে বলছে আচ্ছা এটিপি গুলো দাও একটু রিফাইন করে দেই। তখন সে এটিপি বলে ঠিক আছে এই যে গ্লাইকোলাইসিস থেকে সে কয়টা পাইলো? 4টা, 2টা খরচ হয়ে গেছে, নেট কয়টা? নেট প্রোডাক্ট 2টা এটিপি, আরো 2টা এটিপি। সে বলে ভাই আরো তো কাজ হয়েছে। কি কাজ হয়েছে? যে এই যে ক্রেবস সাইকেল যখন হয়েছে তখন তো 2টা জিটিপি তারা তৈরি করছে। এই জিটিপি মানে তো আমি বুঝি না ভাই, জিটিপি মানে তো আমি বুঝি না। সে বলছে বোঝার দরকার নাই, জিটিপিটা আমাকে দাও, তুমি যেটা চিনো ওইটাই তোমারে দেই। সে বলছে আমি চিনি এটিপি। তখন সে এই যে 2 অণু জিটিপি থেকে তাকে 2 অণু এটিপি দিছে। আরটা হচ্ছে যে ভাই আমি তো ভাত খাই না, আমি রাইস খাই। তোমরা যে বিয়ের দাওয়াতে গেলে একটু রাইস দেন, রাইস দেন, মানে ভাত বলা পাপ বলাই যাবে না, তোমরা এরকম করো রাইস দাও, রাইস দাও। সো ভাত রাইস কিন্তু একই। সো কাইন্ড অফ জিটিপি এটিপি একই, বাট ও চাই এটিপি তাই ওরা জিটিপির বদলে এটিপি দেয়। কয়টা? 2টার বদলে 2টা। তাহলে খেয়াল করো এখন টোটাল এটিপি কয়টা দিল? এখানে হচ্ছে 30টা, এই যে 30টা, এখানে হচ্ছে 4টা, 30 আর 4 কত? 34। তারপর তুমি গ্লাইকোলাইসিস থেকে অলরেডি 2টা লাভ করে আসছো, 34 আর 2 36, আর 2টা জিটিপি থেকে 2টা এটিপি, 36 আর 2 38। এই টোটাল 38টা এটিপি হচ্ছে তোমার লাভ হইল। এইটাই হচ্ছে সবাত শোষণ। এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে সবাত শোষণ, অক্সিজেনের সাহায্যে শ্বসন প্রক্রিয়া, সবাত শ্বসন। ঠিক আছে? অর্থাৎ কয়টা ধাপে হলো খেয়াল করো। একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস নাম্বার 1, যেটা সাইটোপ্লাজমে হয়। বাকি একটা ধাপ হলো এসিটাইল কোয়ে সৃষ্টি, এই যে এইখান থেকে এই ধাপটা এসিটাইল কোয়ে সৃষ্টি 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ হলো এসিটাইল কোয়ে থেকে যে এইগুলা তৈরি হলো ক্রেবস চক্র। তারপরে 4 নাম্বার ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কারণ যেইখানেই এটিপি তৈরি হবে সেইখানে কি লাগবে? ফসফোরাইলেশন বা ফসফেট যুক্ত করা লাগবে। সো এখানে ফসফোরাইলেশন হবে, সাথে কি যেহেতু জারণ হচ্ছে এজন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সো এই 4টা ধাপে সবাত শোষণ হয়। সবাত শোষণের পর তুমি পাও 38টা এটিপি। এখন আমারে বলো তুমি কি কাহিনীগুলো বুঝছো? এখন তোমার যদি আমি 2 মিনিট সময় দেই, সময় দিয়ে বলি যে তোমরা বইয়ের 78 নাম্বার পেজটা, 77 এবং 78 এই পেজটা পড়ো, তখন কি তুমি আমাকে বলতে পারবা 77, 78 আর 79 নাম্বারের একটা চার্ট আছে, সেটা কি আমার বলতে পারবা? হ্যাঁ 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটে তোমরা বইয়ের 77, 78 এবং 79 যে চার্টটা এটা ভালো করে পড়ো। আমি রিক্যাপ করব, কোনো সমস্যা নেই। তোমরা আগে দেখো, মাই ডিয়ার স্টুডেন্টস, ফিয়ারলেস হতে হবে, বলতে হবে আমি পারবো, আই ক্যান ডু এভরিথিং, আই ক্যান উইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এই সাহসটা, কনফিডেন্সটা বুকের মধ্যে রাখতে হবে। সো এখন কমেন্ট অফ করে দিচ্ছি।
আমি তোমাদের সময় দিচ্ছি 5 মিনিট। 5 মিনিটে সবাই পড়ো। কোনো কথা নাই, বই নিয়ে 5 মিনিটের সবাই পড়ো। জিডিপির পূর্ণরূপ বলে দেই। জিডিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, 5 মিনিট। এই 3টা পেজ মনোযোগ দিয়ে দেখো আর এটার সাথে মিলাও। আর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একটা। কেমন গাইস, দেখতে থাকো, মনোযোগ দিয়ে পড়ো। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, তুমি যখন নেগেটিভ জিনিস ভাববা, নেগেটিভ জিনিস বলবা, নেগেটিভ জিনিস চিন্তা করবা, তখন তোমার সাথে নেগেটিভ জিনিসটাই হবে। এতে কি হবে, তোমার সক্ষমতা হ্রাস পাবে। ঠিক আছে, বাট তুমি যদি পজিটিভ ভাবো যে ওকে আমি পারবো পারবো, পজিটিভ করা সম্ভব, ঠিক আছে, এরকম ভাবলে কি হয়, তোমার মধ্যে তোমার সক্ষমতার থেকেও বেশি কিছু করার একটা ইচ্ছা জাগবে। দেখবা যে এটা জিনিস পারার কথা ছিল না, তুমি ভাবো না যে তুমি পারো, বাট ওই মিরাকেলটা তুমি করে ফেলছো। সো দ্যাটস দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। সো সবসময় পজিটিভ ভাববা, আই ক্যান আই ক্যান আই ক্যান। পজিটিভ ভাববা, পজিটিভ দোয়া করবা। তুমি যেরকম পজিটিভ আশা করবা, আল্লাহ তোমাকে সেরকম পজিটিভিটি দিয়েই ভরায় দিবে, সেরকম ব্লেসিংসই তোমাকে দিবে। সো ভাই, পজিটিভ থাকো, কাজ করো। যত কঠিনে হোক না কেন জার্নি, তুমি সেই জার্নির শেষ গন্তব্যে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। আর তোমাদের ওই রেজিলিয়েন্স, তোমাদের ওই শক্তি মাত্রা, তোমাদের ধৈর্য, এগুলো ডেভেলপ করবে। সেই জন্য আমি সবসময় বলি, ভাই যত কঠিন টপিকে হোক না কেন, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, কোনোদিন বলবা না যে আমি পারবো না। সবসময় বল পারবো। আচ্ছা, একবার পরে একটু কম পারি, আরেকবার পরে দেখি পারি কিনা, আরেকবার পরে দেখি পারি কিনা। সো এই যে পারবো, একটু পড়লে পারবো, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এই একটু একটু করে আগায় দেখবা তুমি আমার থেকে ভালো পারছো, তখন তুমি আরেকজনে বুঝতে পারবা। বুঝছো? আর এটা তোমরা কি ভাবো আমি জানি না, আমিও কিন্তু প্রথম ক্লাসটা একবার করে যে একদম হাইয়েস্ট ক্যাপাসিটিতে বুঝে ফেলছি, একদম মুখস্থ হয়ে গেছে, এরকম কিন্তু হয় নাই। অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে হয় নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় নাই। So, একটা জিনিস কয়েকবার পড়ার পর আমরা এরকম একটা উপলব্ধি নেই যে আচ্ছা ঠিক আছে পারবো। তো তোমরা কেন যে এত রেস্টলেস আমি জানি না, বাট আমার ফিয়ারলেস ফাইটাররা একটু ধীরে সুস্থে কাজ করবে, ধীরে সুস্থে ভাববে, পজিটিভ ভাববে, এবং সময় দিয়ে চিন্তা করবে, সময় দিয়ে অ্যানালাইসিস করবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি দেখো, তাহলে দেখো আমরা সব পড়ে ফেলছি, সব পড়ে ফেলছি, সব। এই যে শ্বসনের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা অপর নাম কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, আর অবাত শোষণ যেটা, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। অবাত শোষণ, ঠিক আছে, এটা নেক্সট ক্লাস। অবাত শোষণ আমরা ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাস। তারপর দেখো কি হচ্ছে না হচ্ছে। এই যে গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে, এখানে অসংখ্য এনজাইম লাগে, হাজার হাজার এনজাইম। একটা এনজাইমের নাম হচ্ছে তোমার গ্লুকোকাইনেস, ঠিক আছে, হেক্সোকাইনেস, সেটা অনেক এনজাইম আছে এখানে। এই যে তুমি শক্তি পাচ্ছ কতটুকু, 38 এটিপি বা 686 কিলো ক্যালোরি পার মোল। মানে 1 মোল গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি 38 এটিপি।
এই দেখো এই জিনিসটা, গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তুমি পাচ্ছ কি 2 অণু এটিপি খরচ হচ্ছে মাইনাস, 2 অণু এটিপি খরচ হচ্ছে মাইনাস, 4 অণু এটিপি তৈরি হচ্ছে, 2 অণু NADH2 তৈরি হচ্ছে, আর 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই যে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে দেখো একটা অ্যাসিটাইল কোয়ে কিভাবে তৈরি হচ্ছে, একটা কার্বন ডাই অক্সাইড চলে যাওয়ার মাধ্যমে, সাথে কি তুমি একটা করে NADH2 পাচ্ছ, এখান থেকে একটা পাচ্ছ, এখান থেকে একটা পাচ্ছ, ঠিক আছে। তারপর খেয়াল করো প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়ে আবার কোন চক্রে যাচ্ছে, ক্রেবস চক্রে যাচ্ছে, ক্রেবস চক্রে গিয়ে প্রত্যেকটা থেকে তৈরি হচ্ছে 3টা করে NADH2, একটা করে FADH2 আর GTP, 3 3 6, ঠিক আছে। তারপর এগুলা চলে যাচ্ছে কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, তৈরি করছে টোটাল 38টা এটিপি। দেখছো, এগুলো আমরা সব পড়ছি, এগুলো আমাদের চিরচেনা, আমরা এগুলো পারবো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একদম সৎভাবে, পজিটিভলি, ফিয়ারলেস ভাবে একটু বলো তো যে ভাই আমি যদি বইটা আরেকবার পড়ি, আপনার ক্লাসটা আরেকবার দেখি, তাহলে আমি এমন বস হব যে আমি আরেকজনের বুঝাতে পারবো। এটা দেখি তো, সাহস করে বলো তো, কেমন, বি ব্রেভ, বলো ভাই বলো। স্যার জারণ কি? জারণ হচ্ছে ওই ইলেকট্রন ত্যাগ বা হাইড্রোজেন ত্যাগ বা অক্সিজেন গ্রহণ, এটা হচ্ছে জারণ, ঠিক আছে। ইলেকট্রনের দানকে বলা হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণকে বলা হচ্ছে বিজারণ। এই দেখো আমরা কিন্তু এই চার্টটা একদম পড়ছি। এখন তুমি বলতে পারো, ভাই আজকে যে পড়লাম এগুলো থেকে কি আসবে, এগুলো থেকে এই চার্টটা আসবে, এই চার্টটা পরীক্ষায় আসবে যে শ্বসনের শক্তিমাত্রা ক্যালকুলেট করো, কত অণু এটিপি পেয়েছো এটা ক্যালকুলেশন করো, এটা নির্ণয় করো। তখন তুমি এই যে এই ক্যালকুলেশনটা দিবা যে কোনটা থেকে তুমি কি পাচ্ছ। খেয়াল করো, গ্লাইকোলাইসিস থেকে তুমি কি পেয়েছো, 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছো, 2 অণু NADH2 পেয়েছো, 4 অণু এটিপি পেয়েছো, খরচ কি হয়েছে, 2 অণু এটিপি খরচ হয়েছে। এসিটাইল কোয়ে ধাপে তুমি কি করেছো, 2 অণু পাইরুভিক অ্যাসিডকে তুমি খরচ করেছো, খরচ করে পেয়েছো 2 অণু এসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এটসেট্রা। তার এই যে এগুলো পেয়েছো উৎপাদিত, তুমি এসিটাইল কোয়েকে খরচ করেছো, খরচ করে ক্রেবস চক্রে কি পেয়েছো, 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP। এইগুলা পরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে নিট উৎপাদন তোমাকে এটিপি দিয়েছে, দেখো কিভাবে, এই যে 38 অণু এটিপি দিয়েছে, আর 6 অণু কার্বন ডাই অক্সাইড দিয়েছে। এই কার্বন ডাই অক্সাইডটাই কি করো, তুমি নিঃশ্বাসে ত্যাগ করো, আর গাছ তার সালোক সংশ্লেষণে ব্যবহার করে এবং পত্ররন্ধ্র দিয়ে বের করে দেয়। একজন বলছে, স্যার MBBS কি? MBBS হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন এন্ড সার্জারি। হ্যাঁ আমি MBBS কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। বুঝছো, MBBS ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এটা MBBS। আর একটা BDS আছে, বুঝছো, BDS হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, ডেন্টাল যারা পড়ে ডেন্টাল মেডিকেল কলেজে। আর MBBS ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। অনেকে শখ করে মজা করে বলে মা বাবার বেকার সন্তান। পারবো, সবাই পারবা, ঠিক আছে। তার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তুমি স্ক্রিনশটের টাইটেল দিবা আমরাও পারবো ভাইয়াদের মতো, বা ভাইয়ার মতো, ফিয়ারলেস মেথডে আমরাও হব ভাইয়ার মতো। এটা স্ক্রিনশট, আজকের ট্যাগ লাইন এটা হচ্ছে এটা, ফিয়ারলেস মেথডে আমরাও হব ভাইয়ার মতো, ঠিক আছে, বা ভাইয়ার থেকেও সেরা হবো, এটাও লিখো, যাও ভাইয়ার থেকেও সেরা হবো ফিয়ারলেস মেথডে, আমি চাই আমার থেকে সেরা হও তোমরা। আচ্ছা NADH2 কি, এটাও লিখে দিব। আচ্ছা চলো, NADH2 এটা হচ্ছে রিডিউসড বা বিজারিত, রিডিউসড বা বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে, রিডিউসড নিকোটিনামাইড, এন এতে হচ্ছে অ্যাডেনিন, ঠিক আছে, অথবা
এটা হচ্ছে NADH2। ঠিক আছে ভাইয়া, স্টাইল দেন। স্টাইল কি দিব? স্টাইল মানে পোজ দিও বলতেছো? আচ্ছা, এটা যে আমরা ফিয়ারলেস মেথডে ভাইয়ার থেকেও সেরা হবে, ভাইয়ার মতো সেরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দাঁড়া এখানে লিখে দিই ফিয়ারলেস মেথড। FMS আর FMB। বাহ, তোমরা যে কি বলো আমি বুঝি না। স্টাইল দেন, পোজ দেন, এই যে দাও স্টাইল পোজ। ওকে, তাহলে বাচ্চারা, জারণ বিজারণ কি? জারণ বিজারণ হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, এটা জারণ বিজারণ। ঠিক আছে, তাহলে বাচ্চারা আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি আজকে ক্লাসটা এখানে শেষ করি। আমরা আগামী ক্লাসে নেক্সট অংশটুকু পড়বো ইনশাল্লাহ, খুব ভালো করে শেষ করব। ঠিক আছে, আসি তাহলে। আমার জন্য দোয়া করো, ইদানিং অসুস্থতায় কাটতেছে দিনগুলো, যাতে তাতে সুস্থ থাকি। আমি পড়াশোনা করতেছি, হচ্ছে আমারও অনেক পড়াশোনা করতে, ডাক্তার মানেই বুঝছো সবসময় পড়াশোনা। So, আমার পড়াশোনার চাপ থাকে, আর সেই চাপের মধ্যে চেষ্টা করি তোমাদের পড়াশোনাতে যাতে ঘাটতি না হয়, আমি যদি তোমাদের পড়াশোনায় কিছুটা হেল্প করতে পারি। সো দোয়া করবো আমার জন্য। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।